আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আমাদের বাড়িতে আসতে চান বান্ধবীর দেবর, কিন্তু আপনাকে সাথে নেওয়ার ইচ্ছে নেই বুঝলেন, কারণ দাদি দেখতে পেলে হাঙ্গামা শুরু করে দিবে। আপনি বরং এখন ফিরেই যান। রুনাকের মুখ হা হয়ে গেল। সে তো এমনিতেই যেত না, কিন্তু মুখের উপর এমন সত্য কে বলে ভাই? আজব মেয়ে কোথাকার। হতাশ হয়ে বলল, এমনিতেও আমার যাওয়ার সময় হবে না মিস প্রিয়, আপনি নিশ্চিন্তে যান। যাক, ছেলেটা তার সাথে আসবে না শুনে মুখে হাসি ফুটলো প্রিয়তার। বিদায় জানিয়ে দৌড়ে ভেতরে প্রবেশ করলো। প্রিয়তাকে যেতে দেখে রুনাকও গাড়ি ঘুরিয়ে নিজের বাড়ির পথে রওনা হলো। প্রিয়তা সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখলো তার মা তার জন্য বসে আছে, পাশে তার দাদি। দাদিকে দেখতে প্রিয়র মুখ বা কালো। বুড়ি নিশ্চয়ই এখন শুরু হয়ে যাবে। তার ভাবনা সত্যি করে দিয়ে তার দাদি খাদিজা বেগম তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, এই ডিঙ্গি মাইয়া, এত রাতে বাড়ি আহনের সময় হইল তোর? এত বলি তবুও কথা কানে যায় না? যেদিন সমস্যায় পড়বি সেদিন আমার কথা মনে হরবি। তা একাই সোস বুঝি? হেই মাইয়া, তোরে এই রাতে একাই পাঠাই দিল বাড়িতে? এই এখন বোধহয় শুরু হবে দাদি নাতনির ঝগড়া। এসব দেখতে দেখতে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে। তবে এই রাতের বেলা এখন এসব দেখার ইচ্ছা হলো না। তাই মেয়ে কিছু জব দেওয়ার পূর্বে প্রিয়তার মা প্রিয়ন্তী বেগম মেয়েকে ধমক দিয়ে বললেন, প্রিয়তা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে ঘুমা, এখানে যেন একটা কথাও না হয়। মায়ের ধমক শুনে প্রিয়তা কথা বাড়ালো না, কিন্তু দাদির পানে তাকিয়ে মুখ ভেঙচি মেরে দৌড় লাগালো উপরের দিকে। তা দেখে খাদিজা বেগম কটমট করে তাকালেন নাতনির যাওয়ার পানে। দৃষ্টি এমন যেন এই দৃষ্টি দিয়ে মেয়েটাকে ভস্য করে দিবে। আর এদিকে আদ্রিজাদের বাড়িতে পৌঁছায় প্রায় 10:30 বেজে গেল। গাড়ি থামতে একে একে সবাই নেমে পড়লো। রুদ্ধর সাথে এসেছে রায়া আর মায়ান হিয়ান দুই ভাই। আদ্রিজা গাড়ি থেকে নেমে নিজেদের ছোট বাড়িটার পানে তাকালো। একটা দিন দূরে থেকে মনে হচ্ছে কতদিন বাদে এখানে এসেছে সে। আরাব বাবু সবাইকে তাড়া দিলেন ভেতরে যাওয়ার জন্য। বাবার ডাক শুনতে আদ্রিজা বাড়ি থেকে চোখ সরিয়ে ভেতরে প্রবেশ করলো, সাথে বাকি সবাইও। বসার ঘরটাতে আসতেই দেখলো তমাল একা সোফায় শরীর এলিয়ে দিয়ে টিভি দেখায় ব্যস্ত। সবাইকে দেখতে পেয়ে তমাল সোজা হয়ে বসলো। বনের পানে তাকিয়ে মজা করে বলে উঠলো, আরে পাপা কি পরি এসে গেছেন? আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম, ওয়েলকাম জানাতে হতো তো। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? আদ্রিজা জবাববিহীন চুপচাপ দাঁড়িয়ে রইল। আরাব সাহেব আর রুদ্র তমালের পানে চোখ ছোট ছোট করে তাকালেন, হয়তো ছেলেটার মতিগতি বোঝার চেষ্টা করছে। এর মাঝেই তমাল যেন রুদ্রর পানে এক পলক তাকিয়ে পুনরায় আদ্রিজার পানে তাকিয়ে বলল, তা খালি হাতে এসেছিস নাকি রে? তোর শ্বশুর বাড়ি তো হেব্বি বড় লোক, তা খালি হাতে এলি যে? রুদ্ধর সম্মুখে এভাবে বলে আদ্রিজা লজ্জা পেল। আমতা আমতা করে কিছু বলবে তার পূর্বে রুদ্ধ এগিয়ে এসে মুখে হাসি ফুটিয়ে বলল, আরে তুমি আমার বউয়ের একটা মাত্র ভাই, তোমার জন্য কিছু না এনে পারি বলো? যাও, গাড়িতে রাখা আছে, আমি নিয়ে আসতাম বুঝলে। কিন্তু আব্বু বলল, বাবা তুমি তো নতুন জামাই, তোমাকে এসব বয়ে আনতে হবে না, আমার অকর্মা ছেলেটা এনে খাবে, একটু কষ্ট করে নিয়ে এসো প্লিজ। রুদ্ধর কথা শুনে তোমার বাবার পানে কটমট দৃষ্টিতে তাকালো, বোঝার চেষ্টা করলো আদৌ তার বাবা তাকে অকর্মণ্য বলেছে কিনা। এদিকে আরাব সাহেব ডেব ডেব করে তাকালেন জামাইয়ের পানে। তিনি কখন এসব বললেন? এটা ঠিক, ছেলেটা অনেক জিনিস নিয়ে এসেছে, তবে গাড়ি থেকে আর কিছু নামাননি। পরিবেশটাকে স্বাভাবিক করতে তমালিকা বেগম আদ্রিজার উদ্দেশ্যে বললেন, আরু জামাইকে নিয়ে রুমে যাও, আমি ওদের রুম দেখিয়ে দিচ্ছি। বলে রায়া আর দুই ভাইকে নিয়ে অন্য রুমের দিকে এগিয়ে গেলেন। আদ্রিজাও নিজের রুমের দিকে অগ্রসর হতে রুদ্ধ সেদিকে এগিয়ে গেল। আরাব সাহেব থমথমে কণ্ঠে তমালের উদ্দেশ্যে বলে উঠলেন, ছেলেটা কি বলেছে শুনতে পাওনি? যাও, জিনিসগুলো নিয়ে আসো। আর শোনো, আজ এখানেই ঘুমিয়ে যেও, তোমার রুমে আমি ঘুমাবো। বাবার কথায় তমালের চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। কথা শেষ করে আরাব সাহেব চলে গেলেন। বাবার যাওয়ার পানে তাকিয়ে তমাল উচ্চস্বরে বলে উঠলো, তোমার মেয়ে এসেছে, তাহলে আমি কেন কষ্ট করে ঘুমাবো? তোমার মেয়েকেই বলো, আমি পারবো না। আরাব সাহেব এসব শুনেও আমলে নিলেন না। তমাল বিরক্ত হয়ে উঠে বাইরের দিকে বেরিয়ে গেল। জিনিসগুলো আনতে গেল নাকি বাড়ি থেকে অন্যত্র চলে যেতে চাইলো তা বোধহয় সেই ভালো জানে। বদ্ধ রুমে এসেও তমালের বলা কথাটা শুনতে পেল। নিজের বোনের প্রতি এত বিদ্বেষ কেন ছেলেটার? কৌতূহল বশত জিজ্ঞেস করে বসলো রুদ্ধ, আপনাদের দুই ভাই বোনের সমস্যাটা কোথায়? সে এমন করে কেন? নিজের ভাই হয়ে কেউ এমন করতে পারে? ও আদৌ আপনার নিজের ভাই তো? প্রশ্ন শুনে আদ্রিজা এক মুহূর্ত স্থির হয়ে পুনরায় সাথে নিয়ে আসা লাগেজ থেকে একটা শাড়ি বের করতে করতে শান্ত স্বরে বলল, তমাল ভাইয়া আমার সৎ ভাই। রুদ্ধ অবাক হয়ে তাকালো আদ্রিজার পানে। সে তো এমনিতেই একটা কথা বলেছিল, এবার যেন সব পরিষ্কার হলো তার কাছে। যদিও সব সত্য সে জানতো না, কিছু ভেবে বলল, জানা মতে আপনার ভাই বড়, তাহলে আপনার মা? মায়ের কথা উঠতেই বোধহয় আদ্রিজার বুকটা কেঁপে উঠল। হাতের কাজ জারি রেখে কণ্ঠ আরো খাদে নামিয়ে জবাব দিল, আব্বু আম্মুর দ্বিতীয় স্ত্রী, কিন্তু ভাইয়া তার আগের পক্ষের। সম্পর্কের এই তারতম্য দেখে রুদ্ধর চোখ ছোট হয়ে এলো। মাথাটা এপাশ ওপাশ ঘুরিয়ে গলা খাকারি দিয়ে বলল, ওহ আই এম সরি, এজন্যই বোধহয় আপনার মা আপনার ভাই ভুল করার পরেও তাকেই সমর্থন করে। তবে এটা ঠিক নয়, ভুল তো ভুলই হয়।
হয়। আদ্রিজার এত কথায় আর সব সত্যি বলাতে কেমন জানি অস্বস্তি হলো, কিন্তু লুকানোর মতো কিছু তো নেই, সত্যি জানার অধিকার তো লোকটার আছেই, তাই ভেবেই সব কথা বলা। আদ্রিজা শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে নতমস্তকে এগিয়ে যেতে যেতে প্রত্যুত্তরে বলল, যা সর্বদা দেখা যায় তা সত্য হয় না। তাছাড়া সতীনের মেয়ের চেয়ে নিজের ছেলেকে বেশি ভালোবাসবে এটাই স্বাভাবিক নয় কি? তবে আম্মু আমাকেও ভীষণ ভালোবাসে, সময়ের সাথে সাথে সব বুঝে যাবেন। আর এদিকে প্রভাতের সন্ধিক্ষণে এক নতুন দৃশ্যের সূচনা ঘটে গেল যেন। খুব ভোরে ঘুম ভাঙা ছেলেটার আজও ঘুম ভেঙে গেল। আজও তেমন ভালো ঘুম ধরা দেয়নি চোখের তারায়। প্রথমত সারা রাত আলোকিত হয়েছিল রুম, তার উপর অন্যত্র ঘুমালে যে কারোরই ঘুম আসবে না এটাই স্বাভাবিক। তবে ভোর রাতের দিকে বোধহয় চোখ দুটো লেগে এসেছিল, যা অভ্যাসবশত ভেঙে গেছে। তবে চোখের পাতা মেলতেই ঘুম ঘুম চোখে অবলোকন করলো এক অন্যরকম দৃশ্য, যা দেখতেই তার ঘুম সম্পূর্ণরূপে উধাও হলো। প্রতিটা স্বামী স্ত্রীর মতো তার সম্পর্কটাও এখনো স্বাভাবিক হয়নি। আর না তো মেয়েটা এখন তার বুকে আছে, তবে মেয়েটা অনেকটাই তার নিকটে, যা ঘুমানোর সময় দু হাতের মতো দূরত্ব সময় হলেও এখন তা মিটে কয়েক ইঞ্চিতে ঠেকেছে। মেয়েটার একটা হাত তার শক্ত বক্ষতলে জায়গা করে নিয়েছে। তার দিকে ফিরে ঘুমানোর কারণে সম্পূর্ণ মুখখানা দৃশ্যমান। ঘুমের ঘরে মেয়েটাকে যেন আরো স্নিগ্ধ কোমল মনে হলো। মুখখানা জুড়ে কত মায়া, মনে হচ্ছে যেন একটা নিষ্পাপ বাচ্চা। পুরুষ মন যেন আনচান করে উঠলো। ইপসা তৈরি হলো মেয়েটা কতদিনে তার বুকের ওপর মাথা রেখে রাত্রি যাপন করবে, কতদিনে মেয়েটা সব ভুলে শুধু তার একান্ত হয়ে কাটিয়ে দিবে প্রতিটা প্রহর। রুদ্ধর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা বোধহয় ঘুমন্ত কন্যার পছন্দ হলো না। পুরুষটি ভাবনার ব্যাঘাত ঘটাতে নড়েচড়ে উঠলো আদ্রিজা। বউকে নড়তে দেখে রুদ্ধ চোখ বুজে ঘুমের ভান ধরে শুয়ে রইল। না হলে মেয়েটা চোখ মেলে এত নিকটে দেখে আর তাকে চোখ মেলে থাকতে দেখে যদি অস্বস্তি বোধ করে এই ভয়ে, তবে তার ভয়কে মিথ্যা করে দিয়ে আদ্রিজা নড়েচড়ে অন্য পাশ ফিরে ঘুমে মগ্ন হলো। বুঝতে পেরে রুদ্ধ চোখ মেলে পুনরায় তাকালো নিজস্ব রমণীর পানে, কিন্তু মেয়েটা তার বুক থেকে হাত সরিয়ে নেওয়াটা একটু পছন্দ হলো না। সামান্য হাতই তো রেখেছিল, তাও এত দ্রুত সরিয়ে ফেলতে হলো। মুখখানাও অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে নিষ্ঠুর মহিলা। রুদ্ধ আর এক মুহূর্ত ঘুমিয়ে কাটাতে ইচ্ছা হলো না। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে গেল। ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হতে নিজ শ্বশুরের সম্মুখীন হলো। দেখে সালাম দিল। আরাফ সাহেব সালামের প্রত্যুত্তর দিয়ে হাসি মুখে বলে উঠলেন, এত দ্রুত উঠে পড়েছ যে? আমি হাঁটতে যাচ্ছি, সমস্যা না থাকলে শ্বশুর মশাইকে কোম্পানি দিতে পারো। যাবে? প্রস্তাব পেতে রুদ্ধ হাস্য মুখে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে চলুন আব্বু, এই সুযোগে আপনার সাথে কিছু কথা হয়ে যাবে। সম্মতি পেতে জামাই শ্বশুর দুজনে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। সূর্যের লালিত আভায় ধরনী আলোকিত হতে শুরু করেছে। রাস্তাঘাট এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। আশেপাশে অনেক মানুষই সকালের মুহূর্তটাকে উপভোগ করতে আর শরীরের শক্তি সঞ্চারের জন্য ঘাম ঝরাতে রাস্তায় বেরিয়ে পড়েছে। শারীরিক চর্চার জন্য খোলা রাস্তায় দৌড়ানোর অভিজ্ঞতা অনেকটাই কম রুদ্ধর, তবে আজ শ্বশুরের সাথে এভাবে চলতে খারাপ লাগছে না। রাস্তার মানুষগুলো নতুন জামাই হিসেবে বা একজন এমপি হিসেবে দেখে তাকে অভিবাদন জানাচ্ছে। অনেকটা সময় বেরিতে হলো, আশেপাশের মানুষ কমতে শুরু করেছে। রুদ্ধ আর আরাফ সাহেবও বাড়ি ফিরতে তৎপর হলো। আকস্মাৎ রুদ্ধর কিছু মনে পড়তে শ্বশুরের পানে আর চোখে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, আম সরি আব্বু, কাল আদ্রিজার মুখে আম্মুর বিষয়ে জানতে পারলাম। আরাফ সাহেবের পদযুগল স্থির হয়ে গেলেন, ফিরে তাকালেন জামাইয়ের পানে। আরাফ সাহেবকে থামতে দেখে রুদ্ধ থেমে দাঁড়ালো। আরাফ সাহেব কিছু ভেবে বলল, চলো কোথাও বসে কথা বলি। বলে সম্মুখে এগিয়ে এলেন। রুদ্ধ ফ্রুকুসকে পিছু পিছু আগালো। একটু আগিয়ে চায়ের দোকানে বেঞ্চে বসে পড়লো দুজনে। আরাফ সাহেব দোকানিকে দুটো চা দিতে বলে বেঞ্চে বসে জামাইয়ের দিকে ধ্যান দিলেন। দীর্ঘশ্বাস ফেলে মুখে উচ্চারণ করলেন, আমার প্রথম স্ত্রী মানে আদ্রিজার মা আজ থেকে ঠিক 15 বছর আগে মারা গিয়েছিল, যখন আমার আদ্রিজা মায়ের বয়স ছিল সবে 7। রুদ্ধর কুচকানো হৃদয় শিথিল হয়ে এলো। তাহলে শ্বশুরমশাই তাকে এসব গল্প বলার জন্য এখানে নিয়ে এসেছে? সব জানার জন্য কিছুটা কৌতূহলী হলো রুদ্ধ। তারপর বলল, কিভাবে মারা গিয়েছিলেন আম্মু? জামাইয়ের প্রশ্ন শুনে আরাফ সাহেবের মুখে ব্যথাতুর হাসি ফুটে উঠল। ততক্ষণে দোকানে 2 কাপ চা এগিয়ে দিতে রুদ্ধ তা নিয়ে শ্বশুরমশাইকে 1 কাপ ধরিয়ে দিয়ে নিজে 1 কাপ নিয়ে চুমুক বসালো। আরাফ সাহেব একটা চুমুক দিয়ে বলতে শুরু করলেন, আদ্রিজার মায়ের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হলো। প্রথম দেখাতেই তাকে খুব ভালো লেগেছিল। মেয়েটার নাম ছিল পারমিতা, দেখতে খুব সুন্দর ছিল। হয়তো আদ্রিজাকে দেখে তা আন্দাজ করতে পারবে। আমাদের সংসার খুবই ভালোই চলছিল। একদিন আরুমা আমাদের সুখ বাড়িয়ে দিতে ধরা দিল, কিন্তু মিতার প্রেগন্যান্সির পর থেকে তার মাঝে অনেক কমপ্লিকেশন দেখা দিল। অনেক অসুস্থ হয়ে পড়লো। আরো প্রিমিচিউর বাচ্চা হয়ে জন্মেছিল। ভেবেছিলাম মিতাকে তখনই হারিয়ে ফেলবো, কিন্তু আল্লাহর রহমতে সেদিন দুজনকেই সহি সালামতে পেলাম। কিন্তু ডাক্তার জানিয়েছিল আরো অনেক দুর্বল হবে, হয়েছিল তাই। মেয়েটা আমার এত নাজুক, কি বলবো। এটুকু বলে তিনি থামলেন। আরুর কথা উঠতে দুজনের মুখে হাসির রেশ দেখা দিল, কিন্তু পরবর্তী কাহিনী জানার জন্য রুদ্ধ যেন উদ্গ্রীব হয়ে উঠল। ব্যস্ত কণ্ঠে বলল, তারপর কি হয়েছিল আব্বু? জামাই যে অনেক উৎসুক তা তিনি ভালোই বুঝলেন। ফের বলতে শুরু করলেন, মিতার ওই কমপ্লিকেশন দেখার পর আমার আর বাচ্চা নেওয়ার ইচ্ছে জাগেনি। আমি ঢাকা কর্পোরেট সেক্টরে কাজ করতাম, এখান থেকে যাতায়াত করতাম। আরো যখন 7 বছর বয়স, তখন একদিন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, সাথে প্রচন্ড ঝড়। কাজ করতে অনেকটা রাত বেশি হওয়াতে আমি কোনো ট্যাক্সিও পাচ্ছিলাম না। ফিরতে অনেক রাত হয়েছিল, আর ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। মেয়েটা আমার নিথর হয়ে পড়েছিল মায়ের মৃত শরীরের কাছে। আমার বুকটাকে ফাঁকা করে দিয়ে সেদিন চিরতরের জন্য
অন্য জগতে পাড়ি জমিয়েছিল আমার শরীরের অর্ধেক অংশ। মিতার শুরু থেকেই শ্বাসকষ্ট ছিল, ইনহেলার ছাড়া চলতে পারতো না, আর মেয়েটা হওয়ার পর থেকে অনেক অসুস্থ থাকতো। তারপর আরো ডায়াবেটিস দেখা দিয়েছিল, রোজ ইনসুলেশন প্রয়োজন পড়তো। জানতাম না মেয়েটার ইনসুলেশন খতম হয়ে গেছে, প্রয়োজনীয় ওষুধ ঘরে নেই, কারণ তখন দুজনের মাঝে মনোমালিন্য চলছিল, তাই খোঁজ রাখিনি। এই অপরাধবোধ আজও আমাকে কুরে কুরে খায়। যখনই আমার মেয়েটার জ্ঞান ফিরেছিল তখন ভয়ে কুকড়েছিল, অনেক কান্না করেছিল, দুদিন পর্যন্ত কিছু না খেয়েছিল, আর না কিছু বলছিল। দুদিন পর গিয়ে বলেছিল ওই ঝড়ের রাতে হঠাৎ তার মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল, সাথে ডায়াবেটিস অতিরিক্ত বেড়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত ওই রাতে কোনোটাই ছিল না। ভাগ্যের পরিহাসে সেদিন আমার আম্মু বাসায় ছিল না। আমার অতটুকু মেয়ে কি করতো বলো? নরম মেয়েটা আমার মায়ের অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়েছিল, তবুও সাহায্যের জন্য ছুটোছুটি করেছিল। কিন্তু ঝড়ের রাতে কারো সাহায্য কি করে পেত? হয়তো এই 2 রাতে জেনে গিয়েছো মেয়েটা আমার অন্ধকারে ঘুমাতে পারে না, ঝড় দেখলে আতঙ্কিত হয়ে যায়, সব এই রাতের জন্য। তারপর আবার মেয়েটার সাথে এমন একটা ঘটনা ঘটলো, খুব কি দরকার ছিল বলো? আমি বাবা হয়ে কখনো মেয়েটার খারাপ সময় পাশে থাকতে পারিনি, আর না তো পেরেছি নিজের স্ত্রীকে রক্ষা করতে। সব দিক থেকেই ব্যর্থ আমি। বলতে বলতে পুরোপুরি ভেঙে পড়লেন আরাফ সাহেব, চোখ দুটো ঝাপসা হয়ে এলো, যা জামাইয়ের থেকে আড়াল করতে নমনীত করে নিল। রুদ্ধ বুঝতে ব্যর্থ হলো এই অবস্থায় শ্বশুরমশাইকে কিভাবে সান্ত্বনা দিবে। ভেবেছিল এই সুযোগে আদ্রিজার সাথে হওয়া ঘটনা সম্পর্কে জেনে নিবে, কিন্তু শ্বশুরের অবস্থা দেখে এই ভাবনা স্থগিত রাখলো রুদ্ধ। শ্বশুরকে স্বাভাবিক করতে ফের বলল, আর তোমালের নিজের আব্বু, তিনিও কি মারা গিয়েছিলেন নাকি অন্য কিছু? প্রশ্ন শুনে আরাফ সাহেব নিজেকে সামলালেন, ঠিকঠাক করে বসে বলতে শুরু করলেন, তোমালের আব্বা তোমাল জন্ম নেওয়ার কিছুদিন পরেই মারা গিয়েছিল। তুমি জানো তোমালের আম্মু আমার কাজিন ছিল, মানে আমার মামাতো বোন। আমার মা ছিলেন আগেরকার দিনের মহিলাদের মতো, ওনার ছেলের ঘরে আরেকটা ছেলে প্রয়োজন ছিল। মিতার শারীরিক অবস্থা জানার পরও বারবার এই নিয়ে ঝামেলা করে গেছেন। এই বিষয় নিয়ে মিতার সাথে আমার মনোমালিন্য শুরু হয়েছিল, কারণ সেও চাইতো যেন আমাদের মাঝে পুনরায় কোনো নতুন সদস্য আসুক, যাতে আমার সম্মতি ছিল না। মিতা চলে যাওয়ার পর থেকে মায়ের শুরু হলো দ্বিতীয় বিয়ে করে নেওয়ার বায়না। রোজ রোজ বলেও কাজ হয়নি যে মিতার জায়গাটা আমি আর অন্য কাউকে দিতে পারবো না, কিন্তু এর পরিণাম মাঝে মাঝে আমার মেয়েটাকে ভুগতে হয়েছে। যখন আমি দূরে থাকতাম তখন হাজারটা কথা শোনাতো মেয়েটাকে আমার মা, মাঝে মাঝে গায়েও হাত তুলতো, কিন্তু মেয়েটা কখনো এ নিয়ে আমার কাছে অভিযোগ করেনি। তবে দিনে দিনে আরো ভীতু হয়ে উঠলো মেয়েটা আমার। এসব জেনেছিলাম এক প্রতিবেশীর থেকে। সব জানার পর মায়ের উপর রাগ হয়েছিল, কিন্তু মা তো তাই ত্যাগ করতে পারেনি। কিন্তু মায়ের সেই এক পেঁচাল ছিল, যেন বিয়ে করেনি, ওনার বংশ রক্ষার জন্য ছেলে প্রয়োজন। এ নিয়ে আমি তার মা দুজনেই অতিষ্ঠ হয়ে পড়েছিলাম, কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করছিলাম না। এদিকে তমালিকা নিজের ছেলেটাকে নিয়ে বাপের বাড়িতেই পড়ে থাকতো। অল্প বয়সে স্বামীকে হারিয়ে অনেকটা দুর্বিষহ দিন পার করেছে। শেষে মা একদিন মৃত্যু ভয় দেখিয়ে বলল যাতে আমি তমালিকাকে বিয়ে করে নিই, এতে তিনি একটা নাতি পেয়ে যাবেন আর তমালিকার একটা ভরসা হবে। শেষ পর্যন্ত বলির পাঠা আমাকে হতেই হলো। এইটুকু বলে তিনি কথা শেষ করলেন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলেন আরাফ সাহেবের বুক ফেটে। রুদ্ধর চোখ দুটো যেন ধীরে ধীরে রক্তবর্ণ হতে শুরু করেছে। মেয়েটাকে কেউ ছোট থেকে এতটা অত্যাচার করেছে ভাবতে হাত মুষ্টিময় করে নিল। পাশে শ্বশুর টাকায় নিজেকে সামলালো। রুদ্ধ আজ আর অন্য কিছু জানার প্রয়াস করলো না। এতক্ষণে তার চা শেষ হলো, আরাফ সাহেবের চা ঠান্ডা হয়ে পড়ে রইল। রুদ্ধ উঠে দাঁড়িয়ে আরমোলা ভেঙে বলে উঠল, আমাদের বাড়ি ফেরা উচিত আব্বু, অনেক বেলা হয়েছে। তার আগে চলুন কিছু বাজার করে আনা যাক। আরাফ সাহেব সম্মতি জানিয়ে উঠে পড়লেন। নতুন জামাইয়ের সাথে গল্পে মত্ত হয়ে বাজার মুখো হলেন। বাজার থেকে বড় বড় মাছ সহ বিভিন্ন সবজি ক্রয় করে বাড়ি অভিমুখে রওনা হলেন। বাড়ি আসতে আসতে বেলা গড়ালো সকাল 8টা। দুজন বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখলেন আদ্রিজা সহ বাকি সবাই উঠে পড়েছে। রায়া, মায়ান আর হিয়ানের সাথে বসে বসে চা খাচ্ছে আদ্রিজা। তমালিকা বেগম কিছু কাজে ব্যস্ত। রুদ্ধ হাতের বাজারগুলো রেখে দিয়ে রুমের দিকে আগাতে নিতে রায়া শুধিয়ে বলল, ভাইয়া চা খাবে? ভাবি বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু বোনের কথা শুনে রুদ্ধ থেমে মাথা ঘুরিয়ে বউয়ের দিকে নজর দিল। চা তো সে খেতেই এসেছে, কিন্তু বউয়ের হাতের প্রথম চার লোভ যেন সামলাতে ব্যর্থ হলো। সেদিকে তাকিয়ে থেকে বোনের উদ্দেশ্যে বলে উঠল, তোর ভাবি যদি বানিয়ে খাওয়াতে চাই তাহলে আমি খেতে রাজি আছি। ভাইয়ের কথা শুনে রায় মুচকে হেসে উঠল। রুদ্ধ অন্য পাশে শাশুড়ির পানে তাকিয়ে অনুনয়ের স্বরে বলল, আম্মু একটু জলদি রান্নার কাজ শেষ করতে পারবেন? না খেয়ে বের হলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আমার খুব দ্রুত বের হতে হবে। নতুন জামাইয়ের আবদার শুনে তমালিকা বেগম ব্যতিগ্রস্ত হয়ে পড়লেন। রুদ্ধ আদ্রিজার রুমে চলে গেল। আদ্রিজার স্বামীর আবদার পূরণ করতে বসা থেকে উঠে কিচেন অভিমুখে ছুটলো। লোকটা একটা চা খেতে এসেছে, এটুকু তো করাই যায় লোকটার জন্য ভেবে দ্রুত হাত চালালো আদ্রিজা। আর এদিকে চায়ের কাপ সমেত রুদ্ধর সম্মুখে দাঁড়িয়ে আছে আদ্রিজা। কাপটা বাড়িয়ে দিতেই তা নিয়ে নিল রুদ্ধ। আদ্রিজা ভাবলো চলে যাবে, তবে পা বাড়াতেই থেমে যেতে বাধ্য হলো পেছন থেকে রুদ্ধর ডাক শুনে। তারপর বলল, এখানে দাঁড়ান। কেন ডাকলো জানে না, তবে রুদ্ধর দিকে ফিরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মেয়েটা। রুদ্ধ সেই নতমস্তকের দিকে তাকিয়ে রইল পলকহীন। কিছু মুহূর্ত পূর্বে বলা শ্বশুরের বলা কথাগুলো মনে পড়লো। মেয়েটা আর কি কি সহ্য করেছে জীবনে, জবাব পেয়েও যেন পেল না। বইয়ের পানে তাকিয়ে থেকে চাটা সময় নিয়ে শেষ করলো। শেষ হতে নির্দেশনা দিল, কাপটা নিন। এতক্ষণ ধরে তাকে দাঁড় করিয়ে রাখলো শুধুমাত্র এই কথাটা বলার জন্য। তবুও প্রশ্নবিহীন দুপা এগিয়ে গিয়ে চায়ের কাপটা বাড়িয়ে নিতে রুদ্ধ বলে উঠল, সর্বদা এত নিচু হয়ে থাকেন কেন আদ্রিজা? মাথা ব্যথা হয়ে যায় না নাকি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে অস্বস্তি
শাস্তি হয়? একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা থেকে কোনটার উত্তর দিবে সে? হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করার মানেই বা কি? ভাবতে ভাবতে কেটে গেল আদ্রিজার। জবাব না পেয়ে রুদ্র হতাশ হয়ে নিজে থেকেই বলল, স্বামী হয় আপনার, আর স্বামীর সামনে এত অস্বস্তি ঠিক নয়। নিজেকে সুযোগ না দিলে কখনোই কিছু ঠিক হওয়ার নয়। আই থিঙ্ক কি বলতে চাচ্ছি তা বুঝতে পারছেন। তবে ভাববেন না আপনাকে জোর করছি, এখন যেতে পারেন। যেতে বলায় স্বস্তি পেল আদ্রিজা। ছেলেটা ইনডাইরেক্টলি তাকে ভয়কেই জয় করতে বলেছে। হয়তো ছেলেটা এটাও চায় যে সে একজন স্বাভাবিক স্ত্রীর মতো বিহেভ করুক, কিন্তু সে তো পারছে না। কি করা উচিত তার এখন? অপরাধবোধ কাজ করলো মনে। ভাবনার মাঝে রুদ্র পুনরায় ডেকে উঠলো, এই একটু শুনুন। আদ্রিজা দরজার কাছাকাছি দাঁড়িয়ে পড়লো, পিছু ঘুরে দাঁড়ালো না, সেখান থেকেই বলল, বলুন। রুদ্র বলল, আমাকে এখন চলে যেতে হবে। ভাবি হিসেবে মেঘ আর হিয়ান মায়ানের দেখাশোনা করবেন, নিজের খেয়াল রাখবেন, আর বিকেলে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। একটা দিনও থাকতে পারলো না বাপের বাড়ি, তার আগে লোকটা নিয়ে যাওয়ার কথা বলছে। মনটা এক নিমেষে খারাপ হয়ে গেল, তবুও সম্মতিস্বরূপ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, ওদের জন্য চিন্তা করবেন না। নিজের ভাই বোনগুলো এমনিতেও শান্ত থাকবে তার উদ্যোগ জানে। তবুও বউয়ের মুখে আশ্বাস স্বরূপ বলি শুনে মুখে হাসি ফুটে উঠল। নিজের ওয়ালেট থেকে কিছু টাকা বের করে পাশে রেখে দিল, কারণ মেয়েটার হাতে দিতে চাইলে মেয়েটা নিশ্চয়ই রাখতে চাইবে না। কিন্তু স্বামী হিসেবে সব দেখে রাখার দায়িত্ব তো তারই। তাই শান্ত স্বরে বলল, এখানে কিছু টাকা রেখে গেলাম, প্রয়োজনে খরচ করবেন। টাকা তো তার প্রয়োজন নেই, আর এখন ওই টাকা নিতে কেমন অস্বস্তি লাগলো ভেবে বলে উঠলো, কিন্তু আমার তো টাকার এখন প্রয়োজন নেই, আর যা প্রয়োজন তা আব্বুই দেয়। বুদ্ধ বলল, বলেছি প্রয়োজনে খরচ করবেন, আর যেদিন থেকে আপনার নামে 3 কবুল বলেছি সেদিন থেকে আপনার সব দায়িত্ব নিজের করে নিয়েছি। সো এখন থেকে আপনার সব আমিই দেখবো, আব্বু নয়। আরো কিছু? মুখের ওপর আর কিছু বলার সাধ্য হলো না আদ্রিজার। মাথা নেড়ে না বুঝিয়ে আর দাঁড়িয়ে না থেকে চলে গেল। হয়তো মাকে সাহায্য করতে চাই বা ছেলেটার থেকে পালাতে চাই। রুদ্র সেই পানে কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ফোনটা বের করে নিয়ে এগিয়ে গেল আদ্রিজাদের ব্যালকনিতে। সময়ের কাটা ঘন্টা ঘন্টা পেরোতে রুদ্র ডাক পড়লো খাবার খাওয়ার জন্য। দ্রুত শাশুড়ির যা কিছু তৈরি করেছে তাই ব্যতিগ্রস্ত হয়ে খেয়ে নিল রুদ্র। আজ থেকে তার পার্টি অফিসে অনেক কাজ, এতদিনে কাজ হেলা করায় অনেক কাজ জমে আছে, তা শেষ করার জন্য কাজে লাগতে হবে। তাই এত ব্যস্ততা তার মাঝে। দ্রুত খেয়ে উঠে বোনকে উপদেশ দিল, বাট ভাবির সাথে সাথেই থাকিস, আর চ্যাম্প আপনারা কিন্তু মোটেও দুষ্টুমি করবেন না, ভাবির খেয়াল রাখবেন কেমন? রায়া বলল, ওকে ভাইয়া। 3 ভাই বোন সমস্যারে একই সাথে বলে উঠল। রুদ্র শ্বশুর শাশুড়িকে বিদায় জানিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তা দেখে তমালিকা বেগম মেয়ের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে উঠলেন, জামাই চলে যাচ্ছে দেখতে পাচ্ছিস না, যা তাকে এগিয়ে দিয়ে আয়। মায়ের কঠোর বাণী শুনে আদ্রিজাও ছোট ছোট কদম ফেলে রুদ্রর পিছু পিছু বাইরে বেরিয়ে এলো। বউ এসেছে বুঝতে পেরে রুদ্র নিজের গাড়ির নিকটে এসে দাঁড়িয়ে পড়লো। ফিরে তাকালো বউয়ের পানে, তখন আদ্রিজাও মাথা তুলে তাকালো। ফলস্বরূপ দুজনের চোখাচোখি হয়ে গেল। আদ্রিজা নিজের চোখ নমনীত করে নিয়ে মিহিস্বরে বলে উঠল, সাবধানে যাবেন আর দ্রুত ফিরে আসবেন কেমন? তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।